গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তো তোমরা বুঝতেই পারছো যে ভূগোল বিষয়ের শিক্ষক মানে দশম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে আমরা ভূগোল বিষয় নিয়েই আলোচনা করব আপাতত আরও খানিকক্ষণ কিছু সময় ধরে আমরা। তো এই আলোচনাতে আমরা মূলত যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম সেই অধ্যায়ের শেষ অংশ আমরা আলোচনা করব। এতদিন আমরা জেনে এসেছি যে একটা জায়গা বা যে কোনো অঞ্চল, বাড়ির আশেপাশে, রাস্তাঘাট, রেল লাইনের আশেপাশে কিভাবে কাদের দ্বারা কতখানি দূষণ হচ্ছে এবং সেই দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা জেনেছি। কিভাবে এই ক্ষতিকর দূষণগুলো আমাদের শরীরে তো ছড়িয়ে পড়ছেই, মানব শরীর অর্থাৎ মানুষ তো এর দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেই, তার পাশাপাশি ব্যাপকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। আর পরিবেশ যদি দূষিত হতে থাকে তাহলে তার সুদূর প্রসারী প্রভাব কিন্তু আমরা ধীরে ধীরে লক্ষ্য করতে পারছি। সেটা হয়তো আমরা এই মুহূর্তে আমাদের এই জেনারেশন বুঝতে পারছে না, কিন্তু ভবিষ্যতে দেখা গেল এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। বিগত দিনে যে পরিবেশ দূষণ হয়েছিল তার ক্ষতিকর প্রভাব এখন আমরা যেমন উপভোগ করতে পারছি, মানে টের পাচ্ছি, উপভোগ বলবো না, টের পাচ্ছি, সেগুলো দেখতে পাচ্ছি। আবার আমরা এখন যে পরিবেশের যে ক্ষতি করছি সেগুলো আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? তো এটা শুধু মানুষের ক্ষতি হচ্ছে না, পরিবেশকেই সম্পূর্ণভাবে দূষিত করে দিচ্ছে। এবং তোমরা জানো বা বুঝতে পারছো যে দিনের পর দিন তোমরা দেখে থাকবে কিভাবে পরিবেশ দূষিত হয়ে চলেছে। এবং শুধু পরিবেশ দূষিত হচ্ছে না, তার পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং, যেটা বিশ্বব্যাপী উষ্ণায়ন, সেই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বব্যাপী উষ্ণায়ন কিভাবে পরিবেশকে ধীরে ধীরে উষ্ণ থেকে উষ্ণতর করে তুলছে, তাই না? আচ্ছা, এগুলো তো গেল বিভিন্ন কথা। আমি তোমাদেরকে আজকের আলোচনা শুরু করবার আগে আমরা গত দিনে যে অংশ আলোচনা করেছিলাম এবং তার থেকে কিছু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম এবং বলেছিলাম যে নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা বাড়ি থেকে খুব ভালোভাবে একটু দেখে আসবে, জেনে আসবে, এবং যদি কারোর কোথাও তার মধ্যে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা, এগুলোকে আমরা কিভাবে মানে আগে এই দূষণের মাত্রা বা দূষণের পরিমাণ, রাসায়নিক পরিমাণ এগুলো হ্রাস করে বা কমিয়ে দিয়ে তারপরে কিভাবে আমরা এটাকে পরিবেশে মেশাতে পারবো, পরিবেশে ছাড়তে পারবো, তাহলে পরিবেশ তথা মানুষের বা মানব শরীরের কোনো দূষণ হবে না, সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আমি শুরুতেই তোমাদেরকে পূর্বের দিনের বিভিন্ন ক্লাস নয়, জাস্ট গত ক্লাসে যেগুলো আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ তরল বর্জ্য ব্যবস্থাপনা, সেটা সম্পর্কে আমি একটু জেনে নিই তোমাদের থেকে। ঠিক আছে? তোমরা সবাই একটু আমাকে উত্তর দেবে। আমি আশা করব সবাই বাড়িতে ভালোভাবে জেনে এসেছো। আচ্ছা, আমি প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ড্রেনেজ পদ্ধতি, এই পদ্ধতিটা কি? হ্যাঁ, বলো। একদম ঠিক বলেছো, তোমাদের বন্ধু একদম ঠিক বলেছে যে এই ড্রেনেজ পদ্ধতিটা হচ্ছে তরল বর্জ্য ব্যবস্থাপনার একটা অন্যতম এবং প্রধানতম মাধ্যম হচ্ছে এই ড্রেনেজ পদ্ধতি। তো ড্রেনেজ পদ্ধতিতে কি করা হয়? এটা হচ্ছে যে কাউকে কিছু করতে হয় না, শুধু মাঝে মাঝে এটাকে একটু নিয়মিতভাবে পরিষ্কার করতে হয়। যেটা আমরা যদি প্রথমে যদি কংক্রিটের ড্রেন করা থাকে, সেই ড্রেনের মাধ্যমে দিয়ে কি যায়, তোমার বাড়ির, আমার বাড়ির বা পাড়া প্রতিবেশী সবার যে প্রতিদিনকার যে জল, সেই জল সেই ড্রেন দিয়ে পাস হয় এবং বৃষ্টির সময় বা কোনো কারণে কোনো জায়গা থেকে পলি বালি কাদা এসে এই ড্রেনকে কি করে, ভরাট করে তোলে, জমে যায়। তখন জমে গেলে কি হয়, তখন আর জল যেতে পারে না। তো সেই ব্যবস্থাটাকে করে দিতে হবে।
যাতে সেই থকথকে কাদা পদার্থটা এবং থকথকে কাদার অংশটা বা বজ্র প্লাস্টিক যেটাকে জল আটকে দিতে পারে সেগুলোকে যদি আমরা সরিয়ে দিয়ে এই জলের ব্যবস্থাটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি এবং জল চলে যাবে, প্রবাহটা যদি সুষ্ঠুভাবে থাকে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো ড্রেনেজ পদ্ধতি। ঠিক আছে, ড্রেনেজ বা নিষ্কাশন, যেটাকে বাংলায় বলা হয় নিষ্কাশন। আচ্ছা, সিউয়েজ কাকে বলা হয়? সিউয়েজ বলা হচ্ছে যে এই যে নালা নর্দমার যে নোংরা জল, সেই নোংরা জল এবং সেপটিক ট্যাঙ্কে যে কাদার মতো অংশটা যে থাকে, এই যে একসঙ্গে এটাকে বলা হচ্ছে সিউয়েজ, তাই তো? আর স্লাজ কাকে বলা হয়? স্লাজ বলা হচ্ছে এই যে নালা নর্দমাগুলোতে বা বিভিন্ন মানে ট্রিটমেন্ট প্ল্যান্টে যে জলটা থিতিয়ে পড়লে, থিতিয়ে রাখলে নিচে যে ঠিক কাদা নয় আবার ঠিক তরল অবস্থাও নয়, একটা যে কাদার যে অংশ, পলির যে অংশ, ভারী কঠিন উপাদান যেটা নির্গত হয়, সেটাই হচ্ছে স্লাজ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলো যে এই তরল বর্জ্যের ব্যবস্থাপনা যদি আমরা করতে চাই, কটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি? একদম ঠিক, এটাকে আমরা 3টি পদ্ধতির মাধ্যমে করতে পারি। কি কি পদ্ধতি একটু বলো তো দেখি। প্রথমে এই নর্দমার জলগুলোকে একটা নির্দিষ্ট পাত্রে, যেটা বড় বড় যে জলের ভান্ডার করে রাখা হয়েছে, জলকে স্টোর করতে হবে, তাই তো? স্টোর করার পরে কি করতে হবে? স্টোর করার পরে নিচে যে জলটা রেখে দেওয়া আছে, নিচে কাদা বা বালি ভারী পদার্থগুলো নিচে থিতিয়ে পড়ছে, 1 নম্বর পদ্ধতি গেল। 2 নম্বর পদ্ধতি কি হচ্ছে? 2 নম্বর পদ্ধতি হচ্ছে জলের ওপরে ভাসমান বা হালকা যে বিভিন্ন বর্জ্য পদার্থ, সেইগুলোকে আমরা ভেসে যাওয়া পদার্থগুলোকে ওপর থেকে তুলে নিলাম, তাই তো? তারপরে এটার সঙ্গে নির্দিষ্ট রাসায়নিক মিশিয়ে এই জলটাকে পরিশুদ্ধ করে আমরা নদীতে বা বিভিন্ন সেচ কাজে এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো, তাই তো? তাহলে এইটা হচ্ছে তরল বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট পদ্ধতি। এই নির্দিষ্ট পদ্ধতিতে আমরা শহরের ড্রেনের নোংরা নর্দমার জল আমরা নির্দিষ্ট উপায়ে পরিশ্রুত করতে পারি, করে নদীতে ফেলতে পারি বা সেচ কার্যে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এই গেল সামগ্রিক তরল বর্জ্যপনার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা হয়েছিল। আর গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা, হ্যাঁ, স্ক্রাবারের সাহায্যে করা হয়। স্ক্রাবারটা ক ধরনের? 2 ধরনের, ড্রাই স্ক্রাবার আর ওয়েট স্ক্রাবার। ভেরি গুড। আচ্ছা, এই পর্যন্ত আমরা পূর্বের দিনে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে তোমাদের ভূমিকা। তোমরা কারা? ছাত্রছাত্রী, শিক্ষার্থী। তোমরা কিভাবে এই পরিবেশ বা এই সমাজকে জঞ্জালমুক্ত পরিষ্কার রাখতে তোমাদের নির্দিষ্ট ভূমিকা থাকতে হবে, যেটা তোমরা সবাইকে বোঝাবে এর ক্ষতিকর দিক সম্পর্কে, কি কি জিনিস, কি কি পয়েন্ট রেখে তোমরা এই জিনিসগুলোকে মানুষকে সচেতন করতে পারবে, সেই সম্পর্কে আমরা এবার আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই 4র্থ অধ্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা। এখানে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা এবং তার সাথে ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব। অর্থাৎ দেখো, এই যে নদী, এই নদী তোমরা হয়তো কলকাতা হাওড়ার বিভিন্ন ঘাটে যদি যাও, তাহলে এরকম মানে এরকম চিত্র কিন্তু দেখতে পাবে। আবার এই চিত্রও দেখতে পাবে যেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, ঘাট করে দেওয়া হয়েছে, যেমন মিলেনিয়াম পার্ক রয়েছে, প্রিন্সেপ ঘাট রয়েছে, আরও অনেক রকম ঘাট, এখন ঘাটকে সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রথমে একটা তোমাদের ছবি দেখালাম যে ঘাটটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যাতে বিকেলে সকালে যে কোনো সময় মানুষ সেখানে গিয়ে তাদের মনোরম পরিবেশে সুন্দর সময় কাটাতে পারেন, এই শহরের কোলাহল থেকে মুক্তি পেতে। ঠিক আছে? তো এইগুলো এখন করা হয়। সেইগুলো কি কি, আরো কি কি রয়েছে বিষয়বস্তু, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে? তাই শুরুতেই বলছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি।
তো বর্জ্যদ্রব্য ব্যবস্থাপনায় এই ছাত্র এবং ছাত্রীদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা কি মনে করো, তোমাদের কি কোনো ভূমিকা আছে? আছে, তাই তো? যেমন ধরো, আমি বাড়ির কাছে বা প্রতিবেশী পাড়ায় না গিয়ে যদি আমরা স্কুলেই বলি, দেখবে স্কুলের বিভিন্ন জায়গায়, স্কুলটা কাদের? তোমাদের স্কুল। তাহলে এই স্কুলটাতে দেখবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লজেন্স, চিপস, মুড়ির ঠোঙা, বিভিন্ন প্লাস্টিক, বিভিন্ন রকম প্লাস্টিক, দেখবে এগুলো কিন্তু তোমাদের দ্বারায়, হয়তো তুমি ফেলোনি, তোমার কোনো বন্ধু ফেলেছে, তোমাকে বললে তুমি বলবে আমি ফেলিনি, আমার কোনো বন্ধু ফেলেছে। তো যাই হোক, যে কোনো শিক্ষার্থী হতে পারে, যে কোনো ছাত্র, যে কোনো ছাত্রী হতে পারে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই নোংরাগুলো ফেলে এই স্কুল চত্বরের পরিবেশটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে যাতে যত্রতত্র নোংরা না থাকে তার জন্য ডাস্টবিন, যে নির্দিষ্ট ডাস্টবিন রাখা রয়েছে বিভিন্ন জায়গায়, সেই ডাস্টবিনগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে নোংরাগুলোকে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে সেইগুলোকে পুড়িয়ে ফেলতে পারি, বা বিভিন্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা করতে পারি পঞ্চায়েতের মাধ্যমে, যেগুলো হয়ে থাকে। তাহলে এটা দেখো, তোমাদের সব থেকে বড় ভূমিকা যে তোমরা প্রত্যেক দিন যে স্কুলে পড়াশুনো করতে আসো, সেই স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ, সমগ্র পরিবেশ তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমরাই যদি তোমাদের স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো, তাহলে তোমাদেরই ভালো হবে। তাহলে তোমরা কিন্তু এই বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে নিজেরাই কিন্তু ভালো থাকতে পারবে, তাই তো? আচ্ছা, তো আমরা যদি নির্দিষ্ট কয়েকটা পয়েন্টে এগুলোকে নির্দিষ্ট করে নিই, যে কোন কোন জিনিসের উপর নির্ভর করে নির্দিষ্টভাবে কোন কোন কারণকে ভিত্তি করে আমরা মানুষকে সচেতন করব, নিজেরা সচেতন হব, পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, তাই তো? তো এখানে দেখো, প্রথমে যে কারণ সেটা রয়েছে পরিমাণ হ্রাস ও প্রত্যাখ্যান করা। পরিমাণ হ্রাসটা কি রয়েছে? কি পরিমাণ হ্রাস করতে হবে? সেটা হচ্ছে যে প্লাস্টিক বা যে পলিথিন বা যে থার্মোকল, দেখবে থার্মোকলের বিভিন্ন কাজ করতে হয়, এবং যে পদার্থগুলো জৈব অভঙ্গুর দ্রব্য বা জৈব অভঙ্গুর পদার্থ, যেগুলো পরিবেশে সহজে মিশতে পারে না বা মিশে যায় না, তাই তো? তাহলে এই ধরনের পদার্থকে বা দ্রব্যকে সম্পূর্ণ ব্যবহার বন্ধ করতে হবে। এবং যদি আমরা সম্পূর্ণ ব্যবহার বন্ধ নাও করতে পারি, তাহলে তাদের ব্যবহারের পরিমাণ হ্রাস করতে হবে, ঠিক আছে? তাহলে এই সব দ্রব্য, প্লাস্টিক, পলিথিন, এই দ্রব্যগুলো যদি আমরা ব্যবহার করা কমিয়ে দিই বা বন্ধ করে দিই, তাহলে আমাদের নিশ্চয়ই বিকল্প কোনো ব্যবহার করতে হবে। বিকল্প হিসাবে আমরা কিসের ব্যবহার করতে পারবো? বিকল্প হিসাবে আমরা কাপড় বা চটের ব্যাগের ব্যবহার করতে পারবো, কাগজের ঠোঙার ব্যবহার বৃদ্ধি করতে পারবো, প্লাস্টিক প্যাকেটে খাবার গ্রহণ না করে আমরা যে স্টিলের বিভিন্ন টিফিন বক্স থাকে, সেগুলোতে আমরা যদি খাবার নিয়ে যাই বা নিই, তাহলে অনেক ক্ষেত্রে এই অবাঞ্ছিত যে বিভিন্ন প্লাস্টিক, পলিথিন জাতীয় দ্রব্য, এগুলো তাহলে পরিবেশে উৎপন্ন হবে না। তুমি দেখো, এটা কিন্তু একজন মনে করলেই কিন্তু এটা হবে না। সবাই যদি সচেতন হয়, সবাই যদি সঠিকভাবে এই মানসিকতা নিয়েই গড়ে ওঠে, তাহলে কিন্তু এই পরিবেশকে আমরা স্বচ্ছতা রাখতে পারি, স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, ঠিক আছে? আবার ইউজ অ্যান্ড থ্রো যে পেন, সেই পেনে বারবার একবার ব্যবহার করলে কি হয়, সেগুলোকে ফেলে দিতে হয়। তাহলে এগুলো কিন্তু একটা ক্ষতিকর প্লাস্টিক, এগুলো দেখবে মাটিতে মিশতে পারে না। তোমাদের ক্লাসের চারিপাশে গেলে দেখবে অনেকগুলো এই ধরনের পেন পড়ে রয়েছে, কিন্তু এমন পেন আমরা ব্যবহার করব যেটা পেনে কালি ভরা যায়, যেমন কালির ফাউন্টেন পেন রয়েছে, রিফিল আবার ভরা যায়, সেই পেনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে 1 নম্বর কি রয়েছে? পরিমাণ হ্রাস ও প্রত্যাখ্যান করা। তার মানে আমরা যে পলিথিন ব্যবহার করছি তার পরিমাণটা হ্রাস করতে হবে, আর এমন কিছু দ্রব্য যাদেরকে আমরা আর ব্যবহার করবোই না, যেমন ইউজ অ্যান্ড থ্রো জিনিসপত্র, শুধু পেনের ক্ষেত্রে নয়, বিভিন্ন ছোটোখাটো খেলনা হতে পারে, পলিথিন হতে পারে, প্লাস্টিক হতে পারে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেগুলোকে আমরা ব্যবহার করব না।
দেখো সেই জন্য এখানে বলা হয়েছে নো প্লাস্টিক ব্যাগস, নো ডিসপোজাল ইউটেন্সিলস। দেখো এই যে দ্রব্যগুলো বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় গেলে কিন্তু এগুলো দ্বারা খেতে দেওয়া হয়, এগুলো যেমন গরম খাবারের সাথে মিশে গিয়ে একটা ক্ষতিকর প্রভাব তৈরি করছে, তার পাশাপাশি পরিবেশকে দূষিত করছে, তাই না? তাহলে এগুলোকে আমরা ব্যবহার বন্ধ করতে হবে। পুনর্ব্যবহার হিসাবে কি রয়েছে, কোন কোন দ্রব্যকে আমরা পুনর্ব্যবহার করব? দেখো ছবিতে ইতিমধ্যে আমি দেখিয়েছি এই যে নির্দিষ্ট জিনিসগুলো, দেখো প্লাস্টিকের বিভিন্ন নষ্ট হয়ে যাওয়া জুতো, এগুলোকে মাটি দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে, বা রিসাইকেল আমরা ব্যবহার করতে পারি হিসেবে তেল, এই যে বোতলগুলোকে পিভিসি বিভিন্ন পাইপগুলোকে আমরা দিয়ে দিলে আবার নতুন করে রিসাইকেল হয়ে আসবে, এই যে কাগজের দ্রব্য এগুলো আবার রিসাইকেল হয়ে চলে আসবে, নির্দিষ্ট কাগজ এগুলোকে কাগজ কারখানায় গেলে নতুন কোনো আবার নতুন দ্রব্য হিসাবে ফেরত আসবে। ইলেকট্রনিক্সকে এই ক্যাবিনেটগুলো হয়তো আসবে না, কিন্তু এর মধ্যে এমন কিছু পদার্থ রয়েছে যেগুলোকে আবার পুনর্ব্যবহার করা যায়। ব্যাটারিস, তারপরে গ্লাস, কাঁচেরগুলো ভাঙা কাঁচ দ্রব্যগুলোকে গলিয়ে নতুন কাঁচের আকার দেওয়া যায়। এইরকমভাবে অনেক দ্রব্যকে আমরা কিন্তু রিসাইকেল করতে পারি। রিসাইকেল সম্পর্কে যাবতীয় আলোচনা আমরা আগে আলোচনা করে ফেলেছি, তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা নেই সেই সম্পর্কে। ভেরি গুড। তাহলে কি বলা হচ্ছে, শিক্ষার্থীরা বর্জ্যদ্রব্যকে ফেলে না দিয়ে, তাহলে এমন কোনো বর্জ্যদ্রব্য যেগুলো পেপার বা অন্য কোনো জিনিস যেগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো, এরকম কোনো জিনিস যদি আমরা সরাসরি ফেলে না দিয়ে যদি আবার অন্য কাজে ব্যবহার করতে পারবো, নির্দিষ্ট কাজে বিকল্প কাজে ব্যবহার করতে পারছি এরকম ভাবে। বাড়ির সবজির খোসা উচ্ছিষ্ট খাদ্য, যে নষ্ট হয়ে যাওয়া খাদ্য সেটাকে উচ্ছিষ্ট খাদ্য বলে। পশু খাদ্য রূপে, যেমন দেখবে তোমাদের বাড়ির চারিপাশে বিভিন্ন সময় কুকুর, তারপরে বিড়াল, বা এগুলো যদি তোমরা রাস্তায় বা কোনো নির্দিষ্ট স্থানে দাও, তাহলে সেখান থেকে কিন্তু কুকুর বিড়াল বা পশু বিভিন্ন পাখি সেগুলো কিন্তু তারা এখান থেকে তাদের খাবার সংগ্রহ করতে পারে। তবে জৈব সার উৎপাদন করতে পারবো আমরা, যে দ্রব্যগুলো সহজে পচে যায়, বিয়োজিত হয়ে যায়, কম্পোস্ট হয়ে যায়, তাহলে সেগুলোকেও আমরা কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এবং বয়স্কদেরও উৎসাহিত করতে পারবো। প্লাস্টিক বোতল ও রিফিল দ্বারা পেনদানি, তারপরে কাগজের বোর্ড থেকে খেলনা, তারপর কুঁড়ে ঘর তৈরি করা, এবং এগুলো যদি তোমরা নির্দিষ্টভাবে করো বা আমরাও যদি করে দেখাই, তাহলে তোমরা নির্দিষ্টভাবে তোমরা কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হতে পারবে, এবং সবাই তাহলে হাতের কাজও এর পাশাপাশি কিন্তু শিখতে পারবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর পরিমাণ হ্রাস প্রত্যাখ্যান, 2 নম্বর পুনর্ব্যবহার, বোঝা গেল এই অবধি? 3 নম্বর রয়েছে পুনরাবর্তন। কিভাবে পুনরাবর্তন করব? দেখো এই যে ছবিটা, দেখো প্লাস্টিকের বোতলগুলোকে ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে কি করেছে, সুন্দর করে ওপরটা কেটে নিয়েছে, কেটে দড়ি দিয়ে স্ট্যান্ড করে সুন্দরভাবে দেওয়ালে লাগিয়ে দিয়েছে। দেখো এখানে কত ধরনের গাছ, এটা দেখে তো মনে হচ্ছে ধনেপাতার গাছ, বিভিন্ন ছোটোখাটো পালং শাক গাছ, বিভিন্ন দেখতে সুন্দর যে ঘাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখো কতটা, দেওয়ালটা কত সুন্দর লাগছে না? যদি আমরা তাহলে এগুলো কিন্তু সহজে করতে পারি। দেখবে আমরা কিন্তু এই গ্রীষ্মকাল আসলে বা যে কোনো সময় বাইরে গেলে এই যে জল আমরা বোতল কিনি, সেগুলো কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে জমে যায়, আর সেগুলো যেখানে সেখানে না ফেলে কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারি নির্দিষ্টভাবে। তারপর দেখো প্লাস্টিক বোটলস, এগুলোকে নির্দিষ্টভাবে বাড়ির কোনো রান্নাঘরে জিনিসপত্র রাখা যায়, জামা কাপড়কে পুনরায় ব্যবহার করা যায়, নষ্ট হয়ে গেলে কাউকে দান করা যায়, বা সেগুলো যদি কোনো কারখানায় দেওয়া হয় সেগুলো নতুন করে আবার সেখান থেকে সুতো তৈরি করে নির্দিষ্টভাবে চলে আসবে। নিউজ পেপার, এই যে পেপার ব্যাগ, এই পেপার ব্যাগকে আমরা বারবার ব্যবহার করতে পারি। গ্লাস জার্স, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি নির্দিষ্ট কোনো পাত্র হিসাবে, ঠিক আছে? তাহলে যত বেশি পরিমাণে সম্ভব প্লাস্টিক, পলিথিন, ধাতব টুকরো কাঁচ আলাদা আলাদা করে জমা রাখতে হবে। এই যে নির্দিষ্ট পাত্র রাখতে হবে, একটা পাত্রে জৈব পদার্থ, একটা পাত্রে অজৈব পদার্থ, একটা পাত্রে যে দ্রব্যগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এরকমভাবে আমরা যদি সঠিকভাবে এই আগে থেকেই এগুলোকে পৃথকীকরণ করতে পারি,
দেখো এগুলোতে একটা নির্দিষ্ট দ্রব্য ফেলেছে, এটাতে প্লাস্টিক দ্রব্য ফেলেছে, এটা একটা কাঁচের দ্রব্য ফেলছে, এটাতে বিভিন্ন কাগজ দ্রব্য ফেলছে। হ্যাঁ, নির্দিষ্ট পাত্রে নির্দিষ্ট দ্রব্য আমরা ফেলি তাহলে কিন্তু আমাদের পরিবেশ সহজে নোংরা হবে না, দূষিত হবে না। ঠিক আছে, এবং ফেরিওয়ালাদের যদি আমরা দিয়ে দিই তাহলে ফেরিওয়ালারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে তারা নির্দিষ্টভাবে সেই জিনিসগুলোকে কিন্তু পৃথক করে এই বর্জ্যের কি করে বর্জ্যের পরিমাণটা পরিবেশ থেকে বর্জ্যের পরিমাণ কমবে এবং নতুন নতুন সম্পদ আবার তৈরি হবে। ঠিক আছে, সুঅভ্যাস গঠন, কি কি সুঅভ্যাস তৈরি করতে হবে? দেখো এই যে এতক্ষণে জিনিসগুলো আমরা বললাম, যে কোনো প্লাস্টিক পলিথিন সেগুলো যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে, পুনরায় ব্যবহার করতে হবে, নির্দিষ্টভাবে পাত্র পৃথক করতে হবে। তাহলে এই যে সুঅভ্যাস যদি আমরা তৈরি করতে পারি, জৈব অভঙ্গুর বর্জ্যগুলি না ফেলে নির্দিষ্ট পৌরসভার যে নির্দিষ্ট ভ্যাট রয়েছে বা পঞ্চায়েতের বিভিন্ন ভ্যাট রয়েছে সেখানে আমরা ফেলতে পারবো, তাহলে তোমাদের মধ্যে একটা সুঅভ্যাস তৈরি হবে। এই সুঅভ্যাসই কিন্তু পরিবেশকে স্বচ্ছ করে রাখতে পারবে। ঠিক আছে, আর কি রয়েছে? ব্যাপক প্রচার অভিযান এবং পরিষ্কারকরণ, যেটা আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা পৌরসভা পঞ্চায়েত দেখবে বিডিও অফিস থেকে পঞ্চায়েত থেকে বিভিন্ন এমন কিছু কর্মসূচি পালন করা হয়, সেই কর্মসূচি কিন্তু তোমাদের দিয়ে হাতে প্লাকার্ড দিয়ে হাতে নির্দিষ্ট ব্যাজ পরিয়ে রাস্তায় একটা প্রচার অভিযান স্লোগান দেওয়া হয় যে এগুলো যাতে সমাজে এর প্রভাবটা পড়তে পারে বা প্রভাব পড়ে। ঠিক আছে, তার সহযোগিতায় শিক্ষার্থীরা বর্জ্যের উৎস, কুপ্রভাব এবং নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে ছোটখাটো ছোট মানে পথনাটিকা যেগুলো বলে বা বিতর্ক সভা, মিছিল করা, এগুলো করে কিন্তু জনসচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি, তাই না? তাহলে যেখানে সেখানে নোংরা ফেলবো না এরকম কথা সবাইকে বলতে হবে, বোঝাতে হবে, তার ক্ষতিকর দিক সম্পর্কেও তোমাকে বলতে হবে। শুধু যে তুমি বলবে এই কাজটা করো না, কেন করছো না এটা তোমাকে বলতে হবে। এর বিকল্প কি কি দ্রব্য আছে অনেক মানুষই জানে না, তারাও চায় এই তাদের চারিপাশে সমাজ বা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কিন্তু তাদেরও বিকল্প ব্যবহারের সন্ধান দিতে হবে, তবেই তারা বিকল্প ব্যবহার করতে পারবে, তাই না? পরিষ্কারকরণ, দেখো নির্মল বিদ্যালয় অভিযান, এটা হয়তো তোমরা অনেকে করেছো যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে একটা এরকমভাবে প্রত্যেকে স্কুলের চারিপাশ, তোমার নির্দিষ্ট ক্লাসরুম, বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো যত নোংরা পড়ে সেগুলোকে নির্দিষ্ট পাত্রে ফেলে রাখতে হবে। পরিষ্কার এই স্বচ্ছ ভারত অভিযানে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। শুধু স্কুলের চারিপাশ নয়, নিজের বাড়ির চারপাশ, নিজের গ্রাম, বিদ্যালয়, রাস্তা যাতে নিয়মিতভাবে জঞ্জাল পরিষ্কার থাকে সেটা কিন্তু তোমাদেরকেও দেখতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু এই পরিষ্কার সহজে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল। তাহলে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম? একদম শুরুতে তোমাদের যে অংশ ছিল যেটা হচ্ছে পরিমাণ হ্রাস করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, তাই তো, পুনর্ব্যবহার করতে হবে, পুনরাবর্তন করতে হবে, সুঅভ্যাস গঠন করতে হবে, আর ব্যাপক প্রচার অর্থাৎ স্কুলের স্যারেদের সাথে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পৌরসভা পঞ্চায়েতের সাথে হাতে হাত মিলিয়েই প্রচার অভিযান করতে হবে, আর পরিষ্কার করতে হবে নিজের বসবাসকারের চারপাশ অংশ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে আরো একটা অংশ ছিল যে ভাগীরথী এবং হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব। তা ভাগীরথী এবং হুগলি নদীর ওপর বর্জ্যের কি কি প্রভাব আমরা লক্ষ্য করতে পারি, সেগুলো কি কি? ভাগীরথী হুগলি বর্তমানে বিশ্বের 5টি দূষিত নদীর মধ্যে একটি নদী। ঠিক আছে, তো এর মাধ্যমে কি হচ্ছে, হাওড়া এবং কলকাতায় মহানগরের আশেপাশের বিভিন্ন শুধু যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর মাধ্যমে এই নদী নালা এবং কারখানার মাধ্যমে মানুষের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু বর্জ্য যুক্ত হচ্ছে, এর ফলে নানা সমস্যারও সৃষ্টি করছে। ঠিক আছে, দেখো এই ছবিগুলো দেখলে আলাদাভাবে তোমাদেরকে বলতে হবে না, বা তোমরাও যারা বিভিন্ন সময় গঙ্গার পাড়ে বা গঙ্গার বিভিন্ন অংশে গেছো দেখে থাকবে, এইটা হচ্ছে কিন্তু পরিচিত দৃশ্য আমাদের কাছে। এরকম ভাবে গঙ্গার পাড় নোংরা আবর্জনা হয়ে গেছে, এই যে দেখো একটা পাড়,
স্নান করছে, এখানে সব নোংরা আবর্জনা ঢিপি করে রাখা হয়েছে। এখানটাতে শুধুমাত্র সরকারকে দায়ী করলে কিন্তু আমরা নিজেরা পার পাবো না। কারণ এগুলো কি সরকার নোংরা করছে? এগুলো করছে না। কারা করছে? আমাদের মতো সাধারণ মানুষ। তাহলে আমরা যদি প্রথম থেকেই সচেতনতা গড়ে তুলতে পারি, এগুলো নির্দিষ্ট জায়গায় ভ্যাটের মধ্যে ফেলতে পারি, তাহলে কিন্তু এই নোংরা আবর্জনা আর এই নদীতে জমবে না। আমরা গঙ্গা নদীকে খুব পবিত্র পরিশুদ্ধ নদী বলে মনে করি। তাহলে আমাদের কি উচিত? সেই গঙ্গা নদীর পবিত্রতা বজায় রাখতে হবে এবং তার পূর্বের অবস্থায় তাকে ফিরিয়ে দিতে হবে, তাই না? তাহলে এই এই যেখানে সেখানে নোংরা ফেলা আমাদের বন্ধ করতে হবে। যেমন পৌরসভা, তাহলে এই যে গঙ্গা নদীর উভয় পাশে, যে একদিকে কলকাতা শহর আর একদিকে কি শহর? হাওড়া শহর। খুব ভালো বলেছো। তাহলে এবং যেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর গতিপ্রবাহ লক্ষ্য করা যায়, সেই মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা। এবং কলকাতা কিন্তু একটা বৃহৎ কর্পোরেশন, শুধুমাত্র পৌরসভায় নয়, তার ওয়ার্ড সংখ্যা অনেকগুলো। এই পাশাপাশি 44টি পৌরসভা রয়েছে। এতক্ষণে যা জেলাগুলো বলা হলো, এই 44টি পৌরসভা থেকে প্রায় দৈনিক হিসাবে 626 কোটি টন পৌর বর্জ্য, বুঝতে পারছো? 626 কোটি টন পৌর বর্জ্য কিন্তু এখান থেকে নির্গত হয়। এবং এই অংশগুলো এসে কোনো না কোনো অংশে কলকাতার পার্শ্ববর্তী অংশ হতে পারে, সেটা হুগলির পার্শ্ববর্তী অংশ হতে পারে, যে কোনো জায়গাতে হোক না কেন, সেই পৌর বর্জ্যগুলো কিন্তু এসে জমা হচ্ছে। এছাড়াও তো তোমার নর্দমার জল, মলমূত্র এসে কিন্তু সেই গঙ্গা নদীতে বা হুগলি নদীতে এসে কিন্তু সেগুলো পড়ছে। তাহলে এগুলোকে আমাদের চেষ্টা করলে আমরা কমাতে পারবো, তাই না? তাহলে এটা গেল শুধুমাত্র পৌরসভা কর্তৃক দূষণ, মানে পৌরসভার মধ্যে যে মানুষ বসবাস করে তাদের মাধ্যমে। কলকারখানা, নদীর দুই তীর বরাবর পশ্চিমবঙ্গের বৃহত্তম হুগলি শিল্পাঞ্চল রয়েছে। এই হুগলি শিল্পাঞ্চলকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই কলকাতা শহরের এত রমরমা। কারণ এখানে প্রচুর ধরনের কলকারখানা গড়ে উঠেছে, যেটা হচ্ছে বস্ত্র কারখানা, পাট কারখানা হচ্ছে উল্লেখযোগ্য একটা কারখানা, পাট কারখানা, এটা শুরুতে কারখানা। তারপর বস্ত্র কারখানা, রং কারখানা, চর্ম কারখানা, রাসায়নিক শিল্পের এইসব যে কারখানা সবার শুরুতে গড়ে উঠেছিল, সেইখান থেকে যে জল, অপরিশ্রুত জল, নোংরা জল, এই অপরিশ্রুত জল, গরম জল, তেল, বিষাক্ত, সবই কিন্তু এই হুগলি নদীর তীরে এসে পড়ছে এবং রাসায়নিক উপাদানগুলো নদীতে এসে পড়ে রাসায়নিকভাবে নদীর জলকে কি করছে? দূষিত করে তুলছে। তাহলে এত বেশি পরিমাণ রাসায়নিক পদার্থ নদীর জলে এসে মেশে, তাহলে নদীর জল স্বাভাবিকভাবে দূষিত হয়ে যাবে। একটা সিম্পল উদাহরণ তুমি দেখো, তোমার বাড়ির সবার বাড়িতে পুকুর আছে বা অংশ আছে, দেখবে সেখানে তুমি তোমার যে নির্দিষ্ট খাবার, মানে দুপুরের খাবার, রাতের খাবার যখনই খাচ্ছ, খেয়ে যখন সেই তেল মিশ্রিত যে মানে তেল খাবার তোমরা খেয়েছিলাম, সেটা যখন তুমি পুকুরে ধুতে যাচ্ছ, দেখবে ওপর থেকে একটা তেলের অংশ কিন্তু সেই পুকুরটা ছড়িয়ে পড়ছে। দেখেছো তো এটা? তাহলে এরকম যে সামান্য একটা ছোট্ট খাবার থালা থেকে খাবার পরেও যদি সেই পরিমাণ তেলটা যদি নদীতে বা পুকুরে গিয়ে পড়ে, তাহলে রাসায়নিক পদার্থ মিশ্রিত জল, রাসায়নিক পদার্থ গঙ্গা নদীতে মিশলে তার কি অবস্থাটা হবে তোমরা সহজে আন্দাজ করতে পারছো এখান থেকে। তাহলে এইভাবে কিন্তু এই ভাগীরথী এবং হুগলি নদী দিনের পর দিন এরকম ভাবে দূষিত হয়ে চলেছে। আর কি কি? পূজা অর্চনার ফুল, এই দেখো ফুল, এই যে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, এই যে কাছাকাছি বিভিন্ন নদী রয়েছে, কালীঘাট রয়েছে, এখান থেকে যে দিনের পর দিন যে পূজার পরিমাণ যে ফুল জমা হয় বা বিভিন্ন আনুষ্ঠানিক কাজকর্ম হয়, সেই ফুলগুলো কিন্তু এই নদীর পাড়ে এসে ফেলে দেওয়া হচ্ছে। হয়তো এগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু এগুলো যদি প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসে প্লাস্টিকের মুখ আটকে রেখে ফেলে দেওয়া হয়, তাহলে সেই পদার্থ কোনো নষ্ট হবে? হবে না। এবং তার সঙ্গে বেলপাতা, সাজ সরঞ্জাম, প্রতিমার রং এবং প্রতিমার সাথে থার্মোকল, এগুলো কিন্তু গিয়ে মাটিগুলো গিয়ে নদীকে কিন্তু দূষিত করে তোলে। তাহলে এইগুলো হচ্ছে বজ্রের নির্দিষ্ট উৎস। কি কি বজ্রের উৎস ভাগীরথী হুগলি নদীর? 1 নম্বর পৌরসভার বর্জ্য, যেটা আমাদের গৃহস্থালী থেকেই যাচ্ছে, ঠিক আছে।
কলকারখানা, আর 3 নম্বর হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের বিভিন্ন সাজ সরঞ্জামের যে আবর্জনা সেইগুলো জমা হচ্ছে। নদী ভরাটকরণ, এই বর্জ্যের যে প্রভাব, এই বর্জ্যের প্রভাবের জন্য কি হচ্ছে, দেখবে দিনের পর দিন এই যে যে নদীগুলো আগে যতটা পরিমাণ জল ধারণ করতে পারত, জল সংগ্রহ করে রাখতে পারত, এবং এখন পলির পরিমাণ এতটাই বেড়ে গেছে, এই নির্দিষ্ট নদীগুলোতে কিন্তু সেইভাবে আর তারা জল সংগ্রহ করে রাখতে পারছে না, ধরে রাখতে পারছে না। না রাখার জন্য কি হচ্ছে, এই নদীগুলোর নাব্যতা হ্রাস পাচ্ছে। নাব্যতা হ্রাস পাওয়ার জন্য তোমরা দেখে থাকবে এই নদীগুলো সহজেই অল্প বৃষ্টি হলেই কিন্তু বন্যা হচ্ছে। একদম সিম্পল উদাহরণ, তুই তোমার বাড়ির সামনের যে ড্রেনগুলো রয়েছে, সে বাড়ির সামনে ড্রেনগুলো যদি নিয়মিতভাবে পরিষ্কার না করা হয়, তার নিচে যে পলি বালি নোংরা জমে থাকে, তাহলে অল্প বৃষ্টিতে কি হয়, অল্প বৃষ্টিতে সেই নালা নর্দমার জল কিন্তু আবার রাস্তার উপরে উঠে আসে, তখন একটা আরো বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। তো এরকমভাবে নদীও কিন্তু দিনের পর দিন কিন্তু ভরাট হয়ে চলেছে। দেখো এই যে মহানগরীর কঠিন জঞ্জাল, নর্দমার পলি কাদা, তারপর প্রতিমার উপকরণ, এগুলো যখন আমরা বিসর্জন দিচ্ছি, তাহলে এগুলো ধীরে ধীরে কিন্তু এই নদীর মধ্যে দিয়ে যাওয়ার জন্য নদীর কিন্তু পলির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, নদী ক্রমশ মজে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, গভীরতা ক্রমশ কিন্তু হ্রাস পাচ্ছে, যার জন্য এই যে কলকাতা বন্দরে জাহাজ চলাচলেও কিন্তু বিঘ্ন ঘটে। দেখবে এই যে কলকাতা বন্দরে আগে কিন্তু বড় বড় জাহাজ এসে, এই যে খিদিরপুর অংশ, কলকাতার বিভিন্ন বড় যে পোর্ট রয়েছে সেখানটাতে বড় বড় জাহাজ এসে তাদের মাল সেখানে তারা নামাতে পারতো, কিন্তু এখন যেহেতু এই হুগলি নদীর নাব্যতা এতটাই কমে গেছে, তার বিকল্প হিসাবে হলদিয়াতে আবার একটা বন্দর করা হয়েছে, কারণ বড় বড় জাহাজ ঢুকে নির্দিষ্ট জোয়ার ভাটায় তারা আটকে যাচ্ছে, তারা চলে যেতে পারছে, সময় নষ্ট হচ্ছে। বর্জ্য পদার্থের 1950 থেকে 2010 সাল পর্যন্ত বর্জ্য পদার্থের সঞ্চয়ের ফলে কি হয়েছে, দেখো হুগলি নদীর নাব্যতা 17 সেন্টিমিটার হ্রাস পেয়ে গেছে। 17 সেন্টিমিটার মানে তোমরা যে বড় স্কেল ব্যবহার করো, বড় স্কেলের কিন্তু হাফের বেশি, তাহলে এতটা যদি পলি পড়ে জমা হয়ে যায়, তাহলে স্বাভাবিক একটা জাহাজ বা যে কোনো বড় জল পরিবহন তার সে আটকে যাচ্ছে। দেখো কিভাবে নদী ভরাট হয়ে গেছে, দেখো এই যে অংশগুলো পড়ে নদীর পাহাড়ে পড়ে রয়েছে, ধীরে নদীর তলায় চলে যাবে, এগুলো কি হচ্ছে, নদী তো ভরাট হয়ে যাচ্ছে। নদী ঘাটগুলো দুরবস্থা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নদী ঘাটগুলো পাতা ফুল প্লাস্টিক পলিথিন এগুলো দিয়ে ব্যবহার করার জন্য এগুলো কিন্তু অযোগ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। গঙ্গার ঘাটগুলোতে পাতা ফুল প্লাস্টিক পলিথিন এগুলো জমা হয়ে ধীরে ধীরে এগুলো ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। যে ঘাটগুলোতে মানুষ আরতি করতো, যে ঘাটগুলোতে মানুষ চান করতে যেত, কিন্তু চান করতে, এই যে ছবিটা দেখো কতটা আবর্জনা এখানে জমা হয়ে রয়েছে, ঠিক আছে। আর এর ফলে আর কি কি হচ্ছে, বজ্রে এই জল দূষণ হচ্ছে, ব্যাপক পরিমাণে জল দূষণ হচ্ছে এইখানটাতে। কিভাবে জল দূষণ হচ্ছে, অসংখ্য শিল্পের যে কলকারখানার দূষিত জল, ভারী ধাতু, গৃহস্থালির নোংরা এই নদীতে মিশে গঙ্গা দূষণের মাত্রা ব্যাপক আকার ধারণ করেছে, তাই না। কারণ দেখো এই যে যে পরিমাণ নোংরা নদীতে মিশছে, এই নদীর নোংরা মেশার ফলে নদীর মানে জলের যে পরিশ্রুতার মান সেটা কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 2000 থেকে 2014 সাল পর্যন্ত গঙ্গা জলের অস্বচ্ছতা এবং লবণাক্ততা 0.06% বৃদ্ধি পেয়েছে। তা লবণতার মাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে সেই জলটাকে মানুষ সহজে ব্যবহার করতে পারছে না, দূষণের মাত্রা বৃদ্ধি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মাছ তাহলে এত বেশি পরিমাণ দূষণ হলে, আগে কিন্তু এই গঙ্গা নদীতে হুগলি নদীতে প্রচুর পরিমাণে মাছের সংখ্যা ছিল, এখন কিন্তু আর সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। এক নম্বর হচ্ছে অতিরিক্ত পরিমাণে ফেরি পরিবহন তো রয়েছে, আর এত যদি দূষণ হয়, তাহলে মাছ কি এখানে তার প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেন নিতে পারবে? পারবে না। তার জন্য কিন্তু মাছের সংখ্যা এখানে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু একটা খুব সমস্যার বিষয়, যেগুলো আমরা তো নিজেদের ক্ষতি করছি, তার পাশাপাশি যে জলজ প্রাণী মাছেদের এগুলোতে হ্রাস কিন্তু হচ্ছে।
তা আমরা এতক্ষণ জানলাম যে এই গঙ্গা নদীর চারিপাশ, গঙ্গা নদীর বিভিন্ন ঘাট, গঙ্গা নদীর বিভিন্ন কিভাবে গঙ্গা নদীকে মানে দূষিত করা হচ্ছে বা হয়েছে, মানে বিগত দিনে হয়েছে, এবং আগামী দিনে যাতে সেই দূষিত হওয়ার পরিমাণটা বন্ধ করতে পারি তার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, কিভাবে আমরা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য দুটো ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটা 1985 সালে নেওয়া হয়েছে, আর নমামি গঙ্গে। অর্থাৎ এখানে সরকার থেকে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে, যার মাধ্যমে আমরা এই গঙ্গা নদীকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী প্রজন্মকে এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গা নদীকে আমরা উপহার দিতে পারবো। তো সেই জন্য 1985 সালে কি করা হলো, দূষণমুক্ততে করে রাখা যায় এই বৃহৎ একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। তাহলে সম্পূর্ণভাবে গঙ্গা নদীর ওপরেই, যাতে গঙ্গা নদীর চারিপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা গঙ্গা নদী যাতে অন্য জায়গা থেকে নোংরা নিক্ষেপ করা না হয়, এই ব্যবস্থাগুলো গ্রহণ করবার জন্যই এটা নেওয়া হয়েছে। এবং দায়িত্বপ্রাপ্ত কাকে দেওয়া হয়েছে, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, যেটা 2012 পর্যন্ত কি করা হয়েছে, 175টি গঙ্গামুখী নালা বন্ধ করতে পেরেছে তারা, 25টি নোংরা জল শোধনাগার তারা তৈরি করতে পেরেছে। অর্থাৎ যে আমরা সিওয়েজ প্ল্যান্ট পড়লাম, যে নালা নর্দমার নোংরা জলগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় জমা করে তারপরে তাকে পরিশ্রুত নদীতে আমরা নিক্ষেপ করতে পারবো, এগুলো করা হয়েছে। 24,000 শৌচালয় তৈরি করা গেছে। তার মানে এই শৌচালয় না থাকার জন্য যত্রতত্র যেখানে সেখানে তারা মলমূত্র করত, এবং এই যে ব্যাপক পরিমাণ দূষিত নোংরা এটা যদি জলের সাথে মিশে যায়, তাহলে সেই জল সম্পূর্ণ ব্যবহার অযোগ্য হয়ে যাবে। এবং 20টি বৈদ্যুতিক শবদেহ চুল্লি, যেটাকে শ্মশান ঘাট, বার্নিং ঘাট বলা হয়, শ্মশান ঘাট ইলেকট্রিক চুল্লি তৈরি করা হয়, যাতে দূষণের পরিমাণটা যাতে কমে। এবং নদী পাড় সৌন্দর্যন করা হয়। এই নদী পাড়গুলো এরকমভাবে বাঁধিয়ে সুন্দরভাবে লাইট দিয়ে গাছপালা লাগিয়ে এই নদী পাড়গুলোকে সৌন্দর্যায়ন করা হয়। দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এটা মিলেনিয়াম পার্কের একটা ঘাট, এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ এরকম গড়ে তোলা হয়েছে। এবং এরকম যদি মনোরম পরিবেশ করে দেওয়া যায়, তাহলে কিন্তু গঙ্গার পাড় কিন্তু সহজে যে কোনো মানুষ কিন্তু এটাকে নোংরা অপরিষ্কার করে রাখতে পারবে না। এবং এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের জন্য এখানে ফেজ 1 ফেজ 2 দুটো নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা 350 কোটি টাকার একটা অংশ, আর একটা 1498 কোটি টাকার ফেজ 2 এর অংশ। তো এই এত কোটি টাকা শুধুমাত্র অ্যালটমেন্ট করা হয়েছে গঙ্গাকে পুনরায় আগের অবস্থায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে এবং পবিত্র নদী হিসাবে যাতে আমরা ব্যবহার করতে পারি বা দেখতে পারি, সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই অংশে গঙ্গা নদীকে পরিশোধন প্রকল্পের জন্য নমামি গঙ্গে নেওয়া হয়েছে, যেটা করা হয়েছে নরেন্দ্র মোদী সরকার গ্রহণ করেছে। 6,300 কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে, যাতে গঙ্গা নদীকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারা যায়। ঠিক আছে, তাহলে আজকের অংশে আমরা কি কি জানলাম, তোমাদের কি কি করণীয়, শিক্ষার্থীদের কি কি ভূমিকা সেটা আলোচনা করলাম, গঙ্গা নদীর বজ্র উৎস সম্পর্কে আলোচনা করলাম, বজ্রের প্রভাব সম্পর্কে আলোচনা করলাম, প্রতিকার সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি, খুব ভালো। আচ্ছা, এরপরে কিছু শর্ট প্রশ্নের জন্য এগুলো আসে এবং তোমাদের জানার প্রয়োজন। সেটা হচ্ছে যে ইউট্রিফিকেশন জিনিসটা কি। সেটা হচ্ছে কৃষি জমি রাসায়নিক সার জলাশয়ে যুক্ত হলে শৈবালের পোষক খাদ্যের যোগান বৃদ্ধি পায়। ঠিক আছে, এই খাদ্যের যোগান যখন বৃদ্ধি পায়, তখন জলে শৈবালের সাম্রাজ্য তৈরিতে জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। একে ইউট্রিফিকেশন বলা হয়। ঠিক আছে, পিকার মানে সংগ্রহ করা। যেসব গরিব লোকেরা আস্থা কুড়িয়ে বা ভ্যাট থেকে, দেখবে অনেকে কাঁধে একটা বস্তা নিয়ে নোংরা জামা কাপড় পরে অপরিচ্ছন্ন হয়ে বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে, তাদেরকে র্যাক পিকার বলা হয়। ফার্মেন্টেশন কি, অবায়ুজীবী ব্যাকটেরিয়া দ্বারা অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থ পচানোর প্রক্রিয়া। অক্সিজেন যেখানে থাকবে না, জৈব পদার্থ পচানো হবে, সেই প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন। ঠিক আছে,
এবার হচ্ছে কোলিফর্ম। কোলিফর্মটা কি? নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে কোলিফর্ম। স্বচ্ছ ভারত অভিযান কবে গ্রহণ করা হয়েছে? 2রা অক্টোবর 2014-তে নতুন দিল্লিতে এই স্বচ্ছ ভারত অভিযান নেওয়া হয়েছে, যেখানে নির্দিষ্ট দিনে সবাই একটু রাস্তা পরিষ্কার করতে নেমে যায়, কিন্তু শুধু একটা দিন করলেই হবে না, আমাদের বছরের প্রত্যেকটা দিন সমানভাবে সচেতন থেকে এই কাজটা করলে তবে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো আমাদের এই সুন্দর সমাজ এবং পরিবেশকে। এই পরিবেশটা ব্যবহার করে কারা? মানুষরাই। তাহলে মানুষ যদি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে সেটা তাদের পক্ষেই উপকার, উপযোগী, তাই না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সামনে রাখলাম, এই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে একটু বাড়ি থেকে দেখে আসবে তোমাদের টেক্সট বই থেকে। তাহলে পরবর্তী দিনে পরবর্তী অংশে আমি তোমাদের থেকে এটা ভালোভাবে একটু জেনে নেব যে তোমরা কতটা জানতে পেরেছো এবং কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছো। ঠিক আছে? তাহলে সেটা খুব ভালো হয়, তোমাদের নিজেদের জন্যই ভালো হবে। ঠিক আছে? নোট ডাউন করেছো প্রশ্নগুলো? খুব ভালো। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা পরবর্তী অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে এই অধ্যায় মানে বর্জ্য ব্যবস্থাপনার অধ্যায় আমাদের এই পর্যন্তই ছিল, তো আমরা এটাকে সমাপ্ত করতে পেরেছি। নতুন কোনো অধ্যায় আলোচনা করব। ঠিক আছে? ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।